আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসে মূলত যে বিষয়টাকে নিয়ে আমরা ফোকাস করব সেই বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং ডিভাইস। এই বিষয়টাকে নিয়ে আলোচনা মূলত আজকের ক্লাসে হবে। তো নেটওয়ার্কিংয়ের কথা যখন আমরা বলি, নেটওয়ার্কিং দ্যাট মিন্স কি, নেটওয়ার্ক মানে হচ্ছে কানেক্টেড থাকা, অর্থাৎ একের অধিক ডিভাইসকে কানেক্ট করাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্কিং বলতেছি। একাধিক ডিভাইস কানেক্ট হলে সেটা হচ্ছে নেটওয়ার্ক তৈরি হয় সেই জায়গায়। এই ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আছে এরকম যে নেটওয়ার্কিংয়ের জন্য অবশ্যই মনে হয় ইন্টারনেট থাকতে হবে বা ইন্টারনেট ছাড়া নেটওয়ার্কিং হবে না। কনসেপ্টটা আসলে ভুল। ইন্টারনেটের সাথে নেটওয়ার্কিংয়ের কোনো সম্পর্ক নেই। ইন্টারনেটের সাথে নেটওয়ার্কিংয়ের কোনো সম্পর্ক নেই। তাহলে নেটওয়ার্কিং বলতে কি বুঝি? নেটওয়ার্কিং বলতে হচ্ছে অফলাইনও হতে পারে, অনলাইন হতে পারে, যে কোনো দুইটা ডিভাইস কানেক্টেড থাকলেই আমরা বলবো সেটা নেটওয়ার্ক। যেমন আপনি আপনার কম্পিউটারের সাথে যে আপনার প্রিন্টারটা কানেক্টেড আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক। আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি কানেক্ট হতে পারেন, আপনি হচ্ছে ইউএসবির মাধ্যমে কানেক্ট হতে পারেন, আপনার সিপিইউর সাথে যে আপনি আপনার মাউসটা যে কানেক্ট করা হয়েছে বা কিবোর্ডটা যে কানেক্ট করা হয়েছে, এটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক। দ্যাট মিনস নেটওয়ার্কের জন্য ইন্টারনেট থাকাটা অত্যাবশ্যকীয় কোনো বিষয় না, বাট ইন্টারনেট থাকলেও সেটা নেটওয়ার্ক, না থাকলেও নেটওয়ার্ক। দ্যাট মিনস দুইটা ডিভাইস কানেক্টেড থাকা মানে হচ্ছে নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কের কথা যখন আমরা বলবো, প্রথমত যে বিষয়টা আসবে আমাদের, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা কমিউনিকেশন বলতেছি। ডেটা কমিউনিকেশন, ডেটা মানে কি আমরা জেনে আসছি আগের ক্লাসগুলোতে। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে ডেটাটাকে ট্রান্সফার করা বা এক্সচেঞ্জ করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডেটাকে এক্সচেঞ্জ করা বা ট্রান্সফার করাকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন। খেয়াল করে দেখেন আমরা কি বলেছি এখানে। ওকে, আমরা বলেছি যে ডেটা কমিউনিকেশন ইজ নাথিং, এটা কিছুই না, বাট এক্সচেঞ্জ ডেটা, অর্থাৎ এক্সচেঞ্জ ডেটা বিটুইন এনি টু ডিভাইস ভায়া ট্রান্সমিশন মিডিয়া। অর্থাৎ একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ একটা মাধ্যমে এর সহায়তা নিয়ে আপনার হচ্ছে কি করবে, আপনার দুইটা ডিভাইসের ভিতরে ডেটাটাকে এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করাটাকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন। এখন এই ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের কয়েকটা কম্পোনেন্ট দরকার, যে কম্পোনেন্টগুলোকে আমরা বলতেছি টোটাল 5টা কম্পোনেন্ট আমাদের দরকার। টোটাল হচ্ছে আমাদের 5টা কম্পোনেন্ট দরকার। কি কি কম্পোনেন্ট দরকার? প্রথমত আসেন 5টা কম্পোনেন্ট কি কি। আচ্ছা, প্রথম যে কম্পোনেন্টটা সেটাকে আমরা বলতেছি মেসেজ, অর্থাৎ আপনি যে মেসেজটা পাঠাবেন সেটা কিন্তু হচ্ছে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ একটা ডেটা, যে ডেটাটাকে আপনি পাঠাবেন সেটা না থাকলে আপনি কি পাঠাবেন? তার মানে আপনাকে ডেটা কমিউনিকেশনের জন্য প্রথমত যে জিনিসটা দরকার, মেসেজ সেন্ডার, অর্থাৎ যে পাঠাবে, রিসিভার, অর্থাৎ রিসিভার মানে কি? রিসিভার মানে হচ্ছে যে রিসিভ করবে তাকে আমরা রিসিভার বলতেছি। ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ একটা মাধ্যম প্রয়োজন আছে, এবং প্রোটোকল। প্রোটোকল দ্যাট মিনস হচ্ছে এ সেট অফ রুলস, অর্থাৎ কিছু নিয়ম কানুন থাকতে হবে। এ সেট অফ রুলস, এই সেট অফ রুলসকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোকল বলতেছি। অর্থাৎ কিছু নিয়ম কানুন থাকতে হবে, যে নিয়ম কানুনগুলো মেনটেন করে আপনার ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এক্সচেঞ্জ হবে বা যাবে। তাহলে এই যে আমরা ডেটা ট্রান্সমিশনের কথা বললাম, ডেটা ট্রান্সমিশন তার মানে একটা স্পিডে যাবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডেটা ট্রান্সমিশন তাড়াতাড়ি যায়, কোনো কোনো জায়গায় দেখা গেছে ডেটা ট্রান্সমিশন খুব আস্তে যায়। বিভিন্ন ওয়েতে আপনার কিন্তু ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। তাহলে এই যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা কীভাবে কাজ করে খেয়াল করে দেখেন। দ্য রেট অফ ট্রান্সফারিং ডেটা ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সোর্স টু ডেস্টিনেশন মানে কি? যেই জায়গা থেকে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স, আর যেখানে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেস্টিনেশন। ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ ব্যান্ডউইথ, অর্থাৎ এটাকে আমরা কি নামে বলি? ব্যান্ডউইথ নামে বলে থাকি, ব্যান্ডউইথ বলে থাকি। আচ্ছা, ব্যান্ডউইথের ইউনিট কি? ইউনিট হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ বিপিএস। সংক্ষেপে আমরা একে বলি হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে। আচ্ছা, দিস ইজ অলসো কল্ড ব্যান্ড স্পিড, এটাকে ব্যান্ড স্পিডও বলা হয়। হুইচ ইজ দ্য নাম্বার অফ বিটস ট্রান্সমিটেড ইন এ সেকেন্ড ইজ বিপিএস অর ব্যান্ডউইথ, অর্থাৎ ব্যান্ডউইথও বলা হয়, ব্যান্ড স্পিডও বলা হয়ে থাকে, এবং হচ্ছে আপনার এটাকে আপনার বিপিএসও বলা হয়ে থাকে। আচ্ছা, বিপিএস মানে হচ্ছে বিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে। আচ্ছা, এখন এই যে আমার ব্যান্ডউইথ যে যাচ্ছে, এই ব্যান্ডউইথগুলোকে আমরা কীভাবে চিন্তা করে থাকি একটু খেয়াল করে দেখেন। আমরা দেখেন এখানে 3টা ব্যান্ডউইথের কথা বলেছি। ব্যান্ডউইথের 3 রকম হয়, অর্থাৎ স্পিডের উপর ডিপেন্ড করে আমরা ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা ন্যারো ব্যান্ড, 2 নাম্বার হচ্ছে আপনার ভয়েস ব্যান্ড, এবং 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ব্রড ব্যান্ড। অর্থাৎ তাহলে ব্যান্ডউইথ কয় প্রকার হচ্ছে? ব্যান্ডউইথ হচ্ছে 3 রকমের হচ্ছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে আপনার ভয়েস ব্যান্ড, এবং সর্বশেষ যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ডটা কত? ন্যারো ব্যান্ডটা হচ্ছে 45 বিপিএস, অর্থাৎ 45 বিসিএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে 45 বিপিএস থেকে হচ্ছে 300 বিপিএস পর্যন্ত যদি হয় তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে ন্যারো ব্যান্ড বলে থাকি। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহারটা একটু মাথায় রাখতে হবে। 2 নাম্বার আমরা বলতেছি ভয়েস ব্যান্ড, যেটা হচ্ছে আপ টু 9600 বিপিএস, অর্থাৎ 9600 বিপিএস পর্যন্ত। এটা কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার টু প্রিন্টার অর কার্ড রিডার টু কম্পিউটার, এই জায়গাতে হচ্ছে আমরা এই ভয়েস ব্যান্ডটা ব্যবহার করে থাকি।
সর্বশেষ আমরা যেটা বলতেছি ব্রডব্যান্ড, যেটা হচ্ছে 1 MBPS পর্যন্ত হয়ে থাকে এবং কয়েক গিগাবিটস পর্যন্ত পার সেকেন্ডে হয়ে থাকে। মোটামুটি আমরা এখন যে ব্যবহার করি, যে নেট ব্যবহার করি, এটা হচ্ছে ব্রডব্যান্ডের নেট ব্যবহার করে থাকি। আচ্ছা, ব্রডব্যান্ড ইজ অলসো ইউজড ইন স্যাটেলাইট অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন। তো স্যাটেলাইট এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে হচ্ছে ব্রডব্যান্ডটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটা হচ্ছে আপনার যে কোয়াক্সিয়াল কেবল বলে থাকি বা অপটিক্যাল ফাইবার কেবল বলে থাকি, এই অপটিক্যাল ফাইবার কেবলে হচ্ছে আপনার হচ্ছে ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি আমরা। আচ্ছা, এখানে আমাদের যে কথাটা বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ ডেটা কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ কিভাবে ডেটা ট্রান্সমিশন হবে। খেয়াল করে দেখেন এই যে ডেটা ট্রান্সমিশন মেথডটা কিভাবে হচ্ছে। ডেটা ট্রান্সমিশন মেথড মূলত হচ্ছে দুই রকম হয়, একটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াল বলে থাকি, যেটাকে এটা বলতেছি সিরিয়াল, আর একটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল বলে থাকি। খেয়াল করেন, ইন ডেটা কমিউনিকেশন সিস্টেম দ্য মেথড ইজ used to establish link to different device and bit synchronization with time for data transmission within called data transmission method। কিভাবে হয়, প্যারালাল একটা হবে, আরেকটাকে আমরা কি বলতেছি, আরেকটাকে আমরা বলতেছি সিরিয়াল বলতেছি, অর্থাৎ সিরিয়াল ট্রান্সমিশন এবং হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, এই দুইভাবে হচ্ছে ডেটা ট্রান্সফার হয়। সিরিয়াল দ্যাট মিনস হচ্ছে কি একটা একটা করে যাবে, অর্থাৎ একটা একটা বিট যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। কিন্তু যদি একাধিক বিট অর্থাৎ একসাথে অনেকগুলো বিট একই অ্যাট এ টাইমে যায়, তখন আমরা তাকে বলি হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে থাকি। তাহলে দেখেন কি বলতেছি আমরা, এ লার্জ অ্যামাউন্ট ডেটা বিং সেন্ট, অর্থাৎ আমার যে ডেটা ট্রান্সমিশনের কথা বলতেছি, তাহলে কিভাবে করছে, বিং সেন্ট টাইম সেন্সিটিভ, অর্থাৎ সময় এখানে সেন্সিটিভ একটা ইস্যু কাজ করে। আচ্ছা, অ্যান্ড দ্য ডেটা নিডস টু বি সেন্ট কুইকলি, অর্থাৎ দ্রুত গতিতে ডেটাটাকে ট্রান্সফার করা হয়ে থাকে। আচ্ছা, তো এই যে জিনিসগুলো ছিল আমাদের, এই জিনিসগুলো মূলত হচ্ছে ডেটা ট্রান্সমিশনের যে বিষয়টা বললাম, সেই বিষয়গুলো ভাগগুলো আমরা বললাম, কিছু অ্যাডভান্টেজ বললাম, কিছু হচ্ছে আপনার কি বলে যে ফিচার যেগুলো আছে সেই ফিচারগুলো বললাম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি দেখেন এই যে আমাদের টাইপসগুলো যেটা বললাম, যে এছাড়া এই ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রবলেমটা হয় হচ্ছে মানে হচ্ছে আপনার কোনো কোনো ক্ষেত্রে দ্রুত যাওয়া দরকার, কোনো কোনো ক্ষেত্রে আস্তে যাওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিরিয়াল এবং প্যারালাল দুইটাকে হচ্ছে আলাদাভাবে চিন্তা করি, যে কোথায় আমাদের সিরিয়ালি যাওয়া দরকার, কোথায় আমাদের প্যারালালি যাওয়া দরকার, সেই হিসাব করে আমরা ডিসাইড করে থাকি। বাট যদি আপনি ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলেন, মেথডকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোক্রোনাস। খেয়াল করে দেখেন তাহলে ডেটা ট্রান্সমিশন আগেরটা আমরা বলছি কি ডেটা ট্রান্সমিশনটা কীভাবে যাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল, আদারওয়াইজ হচ্ছে প্যারালাল। কিন্তু যদি আমরা মেথডের কথা বলি, টাইপস অফ ডেটা ট্রান্সমিশন মেথড, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বলি, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোক্রোনাস, আর একটা হচ্ছে আমাদের আইসোক্রোনাস। এই তিনটাকে আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন অন যে মোড যেটা বলতেছি মোডটাকে বলতেছি। এখন আমার এই যে ডেটা ট্রান্সমিট হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে যাচ্ছে, যাওয়ার জন্য আমার যে হচ্ছে কিছু চ্যানেল দরকার বা কিভাবে যাবে সেই জিনিসটা দরকার, অর্থাৎ মোডটা কীরকম টাইপের হবে, কোন ওয়েতে যাবে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে তিনটা ওয়ে ভাগ করতেছি আমরা। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটাকে বলতেছি আমরা হাফ ডুপ্লেক্স, এবং আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং হচ্ছে আমরা ফুল ডুপ্লেক্স বলতেছি। খেয়াল করে দেখেন সিমপ্লেক্স মানে কি, সিমপ্লেক্স মানে হচ্ছে আমরা যখন নিউজ চ্যানেলে নিউজ দেখি বা খবর দেখি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে একদিক থেকে ডেটাটা প্রবাহিত হবে, অর্থাৎ একদিক থেকে যদি ডেটা যায় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে সিমপ্লেক্স। এই একদিক থেকে ডেটা যাবে, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে যাবে, কিন্তু ওই সাইড থেকে এই সাইডে ডেটা আসবে না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। হাফ ডুপ্লেক্স কোনটা, হাফ ডুপ্লেক্সটা মূলত হচ্ছে এই রকম হয়, দুই দিক থেকে ডেটা আসা যাওয়া করতে পারবে, কিন্তু অ্যাট এ টাইম ডেটা আসা যাওয়া করতে পারবে না। দুই দিক থেকে ডেটা আসা যাওয়া করবে, কিন্তু অ্যাট এ টাইম পারবে না, অ্যাট এ টাইম হচ্ছে একদিক থেকে ডেটা আসা যাওয়া করবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে দুই সাইড থেকে যখন ডেটাটা আসা যাওয়া করে, অর্থাৎ দুইজনই কথা বলতেছে অ্যাট এ টাইমে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে আমার সিমপ্লেক্সের উদাহরণ কি বলতেছি আমরা, সিমপ্লেক্সের উদাহরণ বলতেছি রেডিওতে যে খবরটা হচ্ছে, টেলিভিশনে যে খবরটা হচ্ছে, বা কিবোর্ডে আমরা যে টাইপ করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, অর্থাৎ পুলিশ বা হচ্ছে নিরাপত্তা কর্মীরা যে ওয়াকি টকিগুলো ব্যবহার করে, এটা হচ্ছে অ্যাট এ টাইম একদিক থেকে ডেটা ট্রান্সফার হয়, বা যখন ডেটা যাচ্ছে তখন আসতেছে না, আবার যখন আসে তখন হচ্ছে ডেটা যায় না। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি বলতেছি, ফুল ডুপ্লেক্স হচ্ছে অ্যাট এ টাইম দুই দিক থেকে, যেটা হচ্ছে মোবাইল ফোনে আমরা কথা বলতেছি, মোবাইল ফোনে দেখা গেছে কি যে দুই সাইড থেকে আমরা কথা বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। এখন আমরা যে ডেটাটা ট্রান্সমিট হওয়ার জন্য অবশ্যই কি দরকার, অবশ্যই আমাদের হচ্ছে
আপনার একটা মিডিয়া দরকার বা যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার। এই মাধ্যমগুলো কীরকম হতে পারে? একটাকে আমরা বলতেছি হচ্ছে গাইডেড মিডিয়া, আরেকটাকে আমরা বলতেছি আনগাইডেড। দ্যাট মিনস একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটাকে আমরা বলতেছি তারবিহীন মাধ্যম। গাইডেড মিডিয়া বা ওয়্যার টেকনোলজি আমরা যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে তার মাধ্যম, এটাকে আমরা বলতেছি তার মাধ্যম। আর আনগাইডেড যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে তারবিহীন মাধ্যম। আচ্ছা, তো তার যে মাধ্যম যেটা আছে সে তার মাধ্যমটা মূলত 3 ধরনের হয়। আমরা একটু আলোচনা করি তাহলে 3 ধরনের মাধ্যমগুলো কি কি হতে পারে। আসেন তাহলে হচ্ছে আমরা বলতেছি তার মাধ্যম মানে হচ্ছে ওয়্যার্ড। ওয়্যার্ড ওয়্যার্ড আচ্ছা, এই ওয়্যার্ড মাধ্যমগুলো মূলত আমরা 3 ধরনের ওয়্যার্ড মাধ্যম ব্যবহার করি। একটাকে আমরা বলি হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল। 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, পেয়ার কেবল। এবং 3 নাম্বারটাকে আমরা বলতেছি ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এই 3 ধরনের কেবল বা তার মাধ্যম আমরা ব্যবহার করে থাকি। প্রথমটা আমরা কি বললাম? কোঅ্যাক্সিয়াল কেবল। আচ্ছা, এই কোঅ্যাক্সিয়াল কেবলটা আসলে কোনটা? মূলত দেখেন আমরা বাসাবাড়িতে ডিশের যে তারটা ব্যবহার করি এই তারটাকে মূলত আমরা বলি হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। কখন এই তারটা খুলে দেখবেন যে প্রথমে একটা আবরণ থাকে, আপনার প্লাস্টিকের একটা আবরণ থাকে, প্লাস্টিকের আর রাবারের একটা আবরণ থাকে, এর ভিতরে আপনার একটা ফয়েল পেপার থাকে, ফয়েল পেপারের মধ্যে একটা ইনসুলেটর বা একটা রাবার থাকে, রাবারের মধ্যে একটা সরু একটা তার থাকে। এই তারটাকে আমরা বলতেছি হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। মূলত স্যাটেলাইট কমিউনিকেশনে এই কেবলটা ব্যবহার করা হয়ে থাকে। এই কেবলে এক ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, যে কানেক্টরটাকে বলা হয় বিএনসি কানেক্টর, বিএনসি কানেক্টর, বিএনসি কানেক্টর। আচ্ছা, বিএনসি কানেক্টর কোনটা? দেখবেন আপনার টিভির সাথে কানেক্ট করার জন্য যে কানেক্টরটা ব্যবহার করা হয় কেবলের সাথে, কেবল এবং হচ্ছে আপনার টিভির সাথে কানেক্ট করার জন্য যে কানেক্টরটা ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিএনসি কানেক্টর বলতেছি। আচ্ছা, 2 নাম্বার আমরা কি বললাম? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড মানে কি? জোড়ায় জোড়ায় থাকা। অর্থাৎ আমরা নর্মালি বাসার বাড়িতে হচ্ছে নেটের লাইনের জন্য এই কেবলগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে হচ্ছে জোড়ায় জোড়ায় পেঁচানো অবস্থায় তার থাকে, যেই কারণে একে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। তার মানে এটা কি? এটা হচ্ছে জোড়ায় জোড়ায় তার থাকে, জোড়ায় জোড়ায়। আচ্ছা, জোড়ায় জোড়ায় তার থাকে। আচ্ছা, এটা হচ্ছে তারের সংখ্যার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা 4টা থাকে, 4টা তার থাকে, দ্যাট মিনস হচ্ছে 2 জোড়া, 2 জোড়া। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এখানে 8টা তার থাকে, 8টি তার, দ্যাট মিনস হচ্ছে 4 জোড়া। আচ্ছা, 4 জোড়া। এটা হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এই যে 4টি বা 2 জোড়া যে তারটা থাকে এটা মূলত ব্যবহার করা হয়েছে টেলিফোন লাইনে, টেলিফোন লাইনে। আর এই 8টি বা 4 জোড়া যে তারটা ব্যবহার করা হয় এটা মূলত ব্যবহার করা হয় ইন্টারনেট লাইনে, ইন্টারনেট লাইনে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেই কানেক্টরটা ব্যবহার করি সেই কানেক্টরটা বলি আমরা RJ11 কানেক্টর। আর এই ক্ষেত্রে আমরা যে কানেক্টরটা ব্যবহার করি এটাকে আমরা বলি হচ্ছে RJ45 কানেক্টর। অর্থাৎ আমরা একটা হচ্ছে RJ45 কানেক্টর ব্যবহার করি, আরেকটাকে আমরা বলি হচ্ছে RJ11 কানেক্টর বলে থাকি, যে 11 কানেক্টর ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন দেখেন এইটা তো হচ্ছে আপনার সংখ্যার উপর ভিত্তি করে আমরা ভাগ করছি, বাট সংখ্যা ছাড়া আরও একটা ওয়েতে ভাগ করা যায়, যে ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে RJ11 হচ্ছে আপনার টেলিফোনে ব্যবহার করা হয় এবং ইন্টারনেটে হচ্ছে RJ45টা ব্যবহার করা হয়ে থাকে কানেক্টর হিসেবে। আচ্ছা, এছাড়া আরেকটা ভাগ আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ এটা কিসের উপর ভিত্তি করে? এটা মূলত হচ্ছে আবরণের উপরে, আবরণ আছে কি নাই এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই দুইটা ভাগে ভাগ করে থাকি। এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলটা যে ব্যবহার করতেছি দ্যাট মিনস এটা হচ্ছে আবরণবিহীন, আবরণবিহীন। অর্থাৎ এটা হচ্ছে কোনো আবরণ থাকে না, আবরণবিহীন যে টুইস্টেড পেয়ার কেবলটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। কিন্তু যদি হচ্ছে আবরণযুক্ত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেকে বলে থাকি হচ্ছে আবরণযুক্ত যদি হয় তখন আমরা বলি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলতেছি। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে মূল আলোচনা। মনে রাখবেন এগুলো অবশ্যই জোড়ায় জোড়ায়, তারগুলো পেঁচানো অবস্থায় থাকে, এই কারণে একে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আসেন
সর্বশেষ যেটা কেবলটাকে আমরা বলতেছি ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, সবচেয়ে দামি কেবল, অর্থাৎ এই যে তিনটা কেবলের কথা বললাম এর ভিতরে সবচেয়ে দামি যে কেবলটা সেই কেবলটাকে আমরা বলি হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটা দেখতে কিরকম, এক ধরনের সরু কাঁচ তন্তু, সরু কাঁচ তন্তু, যেটা কিরকম হয়, যেটা হচ্ছে চুলের মতো সূক্ষ্ম, চুলের মতো সূক্ষ্ম, চুলের মতো এটা হচ্ছে সূক্ষ্ম হয়। আচ্ছা, এটা কি করে থাকে, এটা হচ্ছে আলোর একটা ধর্ম ব্যবহার করে বা আলোর গতিতে, আলোর একটা ধর্ম ব্যবহার করে আলোর গতিতে ডেটাটাকে ট্রান্সফার করে। তার মানে আলোর গতিতে, আলোর গতিতে ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার, ট্রান্সফার করে। আচ্ছা, আলোর গতি কত, আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে হচ্ছে 3 × 10⁸ মিটার আলো যায়, এই গতিতে হচ্ছে সে ডেটা ট্রান্সফার করে। আচ্ছা, তার মানে হচ্ছে আলোর গতি যেহেতু ডেটা ট্রান্সফার করবে, তার মানে হচ্ছে কি হবে, গতিটা কি হবে, আলোর মতো হবে। আচ্ছা, তার মানে এর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আলোর একটা সে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম ব্যবহার করে, যে ধর্মটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে, প্রতিফলন ধর্ম ব্যবহার করে সে হচ্ছে আলো ট্রান্সফার করে। আচ্ছা, এই টাইপের তারে ডেটা লস প্রায় হয় না বললেই চলে, যেটা আমরা টুইস্টেড পেয়ার কেবল বলেন বা কোয়াক্সিয়াল কেবল বলেন, এগুলোতে হচ্ছে ডেটা লস হয়, বাট এখানে ডেটা লস প্রায় শূন্য, ডেটা লস প্রায় শূন্য, অর্থাৎ ডেটা লস হয় না বললেই চলে। যেহেতু এটা কাচের তৈরি, সরু কাচ তন্তু, তার মানে একে হচ্ছে আপনি 90° অ্যাঙ্গেলে বাঁকাতে পারবেন না, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল বা কোয়াক্সিয়াল কেবলটা আপনি ইজিলি 98° অ্যাঙ্গেলে বাঁকাতে পারবেন, বা এটা হচ্ছে 90° অ্যাঙ্গেলে বাঁকানো যায় না, 90° অ্যাঙ্গেলে বাঁকানো যায় না। আচ্ছা, তাহলে কি বললাম আমরা যে কথাগুলো বললাম যে ফাইবার অপটিক কেবল কি, এটা হচ্ছে এক ধরনের সরু কাচ তন্তু, যেটা হচ্ছে চুলের মতো সূক্ষ্ম থাকে, আলোর গতিতে ডেটাকে ট্রান্সফার করে, যেটা আলোর গতি আমরা বলতেছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে একটা ধর্ম ব্যবহার করে আলোর, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে, ডেটা লস এখানে হয় না বললেই চলে, দ্যাট মিনস ডেটা লস এখানে প্রায় শূন্য, এবং 90° অ্যাঙ্গেলে এখানে বাঁকানো যায় না, যেহেতু এটা কাচের তৈরি। এই জিনিসটুকু একটু আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখেন আমরা এখানে কিছু কথা বলেছি, যেমন হচ্ছে আমরা কি বলেছি এখানে, দেখেন এই যে আমরা টুইস্টেড পেয়ার কেবলের কথা বলেছি, কোয়াক্সিয়াল কেবলের কথা বলেছি, ফাইবার অপটিক কেবলের কথা বলেছি। এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে, আচ্ছা টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, 5 মেগাহার্টজ, কোয়াক্সিয়াল কেবল হচ্ছে 3 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ পর্যন্ত, এবং ফাইবার অপটিক কেবলের হচ্ছে 850 ন্যানোমিটার, 1310 ন্যানোমিটার, 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থে সে কাজ করে থাকে। এবং ডেটা ট্রান্সফার যে রেটটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 10 MBps থেকে 1 GBps পর্যন্ত, এটা হচ্ছে 10 MBps পর্যন্ত, কিন্তু এটা দেখেন টুইস্টেড পেয়ার কেবলে সেটা 10 MBps থেকে হচ্ছে 10 GBps পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট, অর্থাৎ কত দ্রুত সে ডেটাটাকে ট্রান্সফার করে থাকে। এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে গাইডেড ওয়্যার বা আপনার হচ্ছে গাইডেড মিডিয়া বা ওয়্যার্ড টেকনোলজি বা তার মাধ্যম যেটা বলতেছি। তাহলে তার মাধ্যম ছাড়া কি কি আছে একটু খেয়াল করি দেখি। আচ্ছা, তার মাধ্যম ছাড়া দেখেন প্রথমত আছে আমাদের হচ্ছে রেডিও ওয়েভ ট্রান্সমিশন, পরে আছে আমাদের মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, এরপর ইনফ্রারেড ট্রান্সমিশন আছে, এরপর স্যাটেলাইট কমিউনিকেশন আছে। মূলত এখানে আমরা যে তিনটা কথাটা বলতেছি, যে রেডিও ওয়েভ ট্রান্সমিশন যখন হয় এইটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত সে হচ্ছে কভারেজ এরিয়া করে, যার হচ্ছে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 9600 বিপিএস থেকে 2 MBps পর্যন্ত। কিন্তু যখন আমরা মাইক্রোওয়েভের কথা বলতেছি, মাইক্রোওয়েভের ক্ষেত্রে হচ্ছে 1 mm থেকে আপ টু 1 m পর্যন্ত, বাট ডেটা ট্রান্সমিশন রেট যদি আমরা বলি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে ইনফ্রাওয়েভ, যেটা ইনফ্রারেড যেটা ট্রান্সমিশন বলতে থাকে, এটা হচ্ছে ছোট ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা বলতেছি 1 থেকে 4 MBps পর্যন্ত হচ্ছে সে ডেটা ট্রান্সফার করতে পারে। আর স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হচ্ছে 1 গিগাহার্টজ থেকে হচ্ছে 30 গিগাহার্টজ পর্যন্ত হচ্ছে সে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বজায় রেখে হচ্ছে ডেটাকে ট্রান্সফার করে থাকে। এখন এই যে আমরা এতগুলো কথা বললাম, এটা ছিল মূলত হচ্ছে ডেটা কমিউনিকেশনের একটা বেসিক একটা আইডিয়া বা বেসিক একটা ধারণার কথা ছিল এগুলো। আচ্ছা, এরপর দেখেন
আমরা কম্পিউটার নেটওয়ার্কের কথা যদি বলি, যেটা আমরা বলে আসছি যে নেটওয়ার্ক দ্যাট মিনস হচ্ছে দুইটা ডিভাইসকে কানেক্টেড থাকা। যেমন দেখেন, ইট ইজ এ কালেকশন অফ টু আর মোর কম্পিউটার সুইচ আর কানেক্টেড টুগেদার, শেয়ার ইনফরমেশন অ্যান্ড রিসোর্স, অর্থাৎ ইনফরমেশন এবং রিসোর্স শেয়ার করবে। কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দ্যাট অ্যালোস কমিউনিকেশন বিটুইন কম্পিউটার্স ওভার এ নেটওয়ার্ক, অর্থাৎ একটা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে কম্পিউটারগুলো কি করবে, কানেক্ট থাকবে। কম্পিউটার দ্যাট মিনস ডিভাইস, যে কোনো ডিভাইস এখানে কানেক্ট থাকবে, সেটা প্রিন্টার হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। আচ্ছা, তাহলে বেনিফিটগুলো কি কি, কেন আমরা হচ্ছে এই নেটওয়ার্কের কথা বলি বারবার? প্রথমত ফাইল শেয়ার করা যায়, হার্ডওয়্যার শেয়ার করা যায়। ফাইল শেয়ার দ্যাট মিনস হচ্ছে একজন থেকে আরেকজন আপনার ফাইলগুলো শেয়ার করার জন্য আমরা হচ্ছে নেটওয়ার্ক করে থাকি, যেটা ইমেল আমরা ফাইল শেয়ার করে থাকি, বা হচ্ছে আমাদের মানে ইউএসবি কেবলের মাধ্যমে যে ফাইল শেয়ার করা হচ্ছে, দ্যাট মিনস ফাইল শেয়ারিং। 2 নম্বর আমরা বলতেছি হার্ডওয়্যার শেয়ারিং। হার্ডওয়্যার শেয়ারিং দ্যাট মিনস হচ্ছে এখন দেখবেন বিভিন্ন অফিসে 50টা বা 60টা কম্পিউটার আছে, বাট প্রিন্টার আছে হচ্ছে একটা, অর্থাৎ একটা প্রিন্টারের মাধ্যমে 50 বা 60টা কম্পিউটারকে সাপোর্ট দেওয়া হচ্ছে, দ্যাট মিনস একটা হার্ডওয়্যারকে শেয়ারের মাধ্যমে। এটাকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং, যেখানে প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, সিডি-রম হতে, ড্রাইভস হতে পারে, হার্ড ড্রাইভস হতে পারে, বিভিন্ন টাইপের আপনার হচ্ছে নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মাধ্যমে এই নেটওয়ার্কটা করা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা বলছি হচ্ছে অ্যাপ্লিকেশন শেয়ারিং, অর্থাৎ সফটওয়্যার শেয়ারিং যেটাকে আমরা বলতেছি, বা অ্যাপ্লিকেশন শেয়ারিং, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন শেয়ার করা হয়ে থাকে, আর সার্ভার বা ক্লায়েন্টের মধ্যে হচ্ছে আদান প্রদান হয়ে থাকে। এরপর হচ্ছে ইউজার কমিউনিকেশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সকলেই হচ্ছে ইমেলের মাধ্যমে বা ফেসবুক বলেন, নিউজ গ্রুপ বলেন, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন, এই মিডিয়াগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, কমিউনিকেট রাখতে পারি বা কমিউনিকেশন করতে পারি। এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ইউজার কমিউনিকেশন। এখন আমি যদি নেটওয়ার্কে ভাগ করতে চাই যে নেটওয়ার্ক কয় টাইপের হতে পারে, এটা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারেন। যেমন এরকম হতে পারে, ধরেন এক ধরনের হতে পারে প্রাইভেট, আরেকটা বলতে পারেন হচ্ছে পাবলিক। এটা হচ্ছে একটা নেটওয়ার্কের প্রোগ্রামের কীরকম, এটা হচ্ছে মালিকানা। আপনি যদি মালিকানা চিন্তা করেন যে মালিকানাটা আসলে কার, এর উপর ভিত্তি করে যদি ভাগ করেন, তাহলে আপনি এই দুই ভাগে ভাগ করতে পারেন। একটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্ক মানে কি? প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট মিনস একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট জাতির জন্য বা নির্দিষ্ট লোকের জন্য যদি নেটওয়ার্কটা হয়, সেটাকে বলতেছি আমরা প্রাইভেট নেটওয়ার্ক। যেমন আপনার স্কুল, আপনার কলেজ, আপনার বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্কটা আন্ডার থাকতেছে, সেটাকে আমরা বলতেছি প্রাইভেট নেটওয়ার্ক। একটা অফিসে পার্সোনাল যে নেটওয়ার্কটা আন্ডার থাকতেছে, সেটাকে আমরা বলতেছি প্রাইভেট নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক যদি এমন হয় সকলের মধ্যে বিস্তৃত, সবাই এটাতে অ্যাক্সেস দিতে পারতেছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক বলতেছি। আচ্ছা, এরপর আবার যদি আপনি অন্যভাবে চিন্তা করেন যে ভৌগোলিক বিস্তৃতি, বিস্তৃতি। আচ্ছা, ভৌগোলিক বিস্তৃতি ভিত্তি করে এখানে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কীরকম? যেমন প্রথম যে ভাগটাকে আমরা বলি প্যান, আচ্ছা, তারপর আমরা বলি হচ্ছে ল্যান, তারপর আমরা বলি হচ্ছে ম্যান, তারপর আমরা বলি হচ্ছে ওয়ান, এবং সর্বশেষ আমরা আরেকটা বলি ক্যান। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে কয় প্রকার? টোটাল হচ্ছে 5 প্রকার, 5 টাইপস, অর্থাৎ 5 প্রকার। তা ভৌগোলিক বিস্তৃতির উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 5 ভাগে হচ্ছে নেটওয়ার্কে ভাগ করতে পারি। এটা অনেক বইয়ে দেখবেন 4 প্রকার দেওয়া আছে, আসলে কনসেপ্টটা ভুল। এখানে ক্যান বা ক্যাম্পাসের নেটওয়ার্ক এটা অ্যাড করতে হবে, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বোর্ডের বই আইসিটি, সেই বোর্ডের বইয়ে 5 প্রকার দেওয়া আছে, সো আমরা 5 প্রকারকে ফলো করব। তাহলে প্যান মানে কি? প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। দ্যাট মিনস এই 5টা ভাগে আমরা ভাগ করতেছি। তাহলে আসেন একটু বুঝি 5টা ভাগ কীরকম হতে পারে। প্রথম যে ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্যাট মিনস আপনার বাসা বাড়িতে যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ আপনার মোবাইলে যে নেটওয়ার্কটা আছে, সেটা প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, অর্থাৎ আপনার ফ্ল্যাট, আপনার যদি চিন্তা করেন যে আপনার ফ্ল্যাটের ভিতরে যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটা আপনারা বলতেছেন প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরকম আপনার অনেকগুলো ফ্ল্যাট মিলে যেটা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা আপনার একটা বিল্ডিং হতে পারে, সেটা আপনার পুরো যে ছোট একটা এরিয়াতে আপনি থাকতেছেন, সেই ছোট এরিয়াটাও হতে পারে। তারপর হচ্ছে আপনার বলতেছি হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন, আপনার শহর যে নেটওয়ার্কের আন্ডারে থাকতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যান বলতেছি বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতেছি।
এবং আমরা বলতেছি ওয়ান মানে হচ্ছে আপনার দেশ বা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কের আন্ডারে আছে সেটাকে আমরা বলতেছি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং সর্বশেষ আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে নেটওয়ার্কের আন্ডারে রয়েছে সেটাকে আমরা বলতেছি ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতেছি। এখন দেখেন এই কথাগুলি আমরা হচ্ছে এখানে আবার হচ্ছে আপনার ফিগারের মাধ্যমে আমরা হচ্ছে ব্যাখ্যা করেছি কীরকম। যেমন ল্যান, প্রথমটা আমরা কি বলেছিলাম, ল্যান বলেছিলাম প্রথমটা। ল্যান মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্ক কি হয়, এটার মাধ্যমে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কে বোঝানো হয়ে থাকে এ ল্যান ইজ এ গ্রুপ অফ কম্পিউটারস অ্যান্ড ডিভাইস দ্যাট আর ইন এ স্পেসিফিক লোকেশন। অর্থাৎ ছোট্ট একটা লোকেশনের ভিতরে যদি হয়, যেমন আপনার বাসাতে যদি হয়, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ল্যান বলতেছি। দ্য ডিভাইস কানেক্টেড দ্য ল্যান উইথ অ্যান ইথারনেট কেবল অর থ্রু ওয়াইফাই। অর্থাৎ সেটা ওয়াইফাই সাথে কানেক্ট হতে পারে, সেটা হচ্ছে ইথারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারে। যেমন আপনার বাসাতে ওয়াইফাই আছে, এই ওয়াইফাইয়ের মাধ্যমে 5 জন বা 6 জন আপনারা কানেক্টেড আছেন, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেয়ার আর টু টাইপস ল্যান্স, দুই রকম হতে থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট বা সার্ভার ল্যান, আরেকটা হচ্ছে পিয়ার টু পিয়ার ল্যান। ক্লায়েন্ট বা সার্ভার একটা, আরেকটা হচ্ছে পিয়ার টু পিয়ার ল্যান একটা। আচ্ছা, ল্যান ইউজ কি করে, হয় আইদার করবে টোকেন রিং টেকনোলজি করবে, অর্থাৎ ইথারনেট করবে, আদারওয়াইজ হচ্ছে টোকেন রিং টেকনোলজি, অর্থাৎ দুইটা টেকনোলজি সে ব্যবহার করে, একটা হচ্ছে ইথারনেট, আদারওয়াইজ হচ্ছে টোকেন রিং টেকনোলজি। আচ্ছা, ইথারনেট হচ্ছে বেশি ব্যবহার করা হয় ল্যান টেকনোলজিতে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। ওকে, তারপর আমরা যেটাকে বলতেছি ম্যান বা আমরা বলতেছি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতেছি। আচ্ছা, এই যে আমরা ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতেছি, এটা কি বলতেছি, এক্সপ্যান্ডস, যেটা আমরা বলে আসছি থ্রু আউট এ সিটি সাচ এস কেবল টিভি নেটওয়ার্ক। অর্থাৎ কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে ধরেন হচ্ছে পুরো শহরটাকে আপনার কাউন্ট করা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ইট ক্যান বি ফ্রম ইথারনেট দিয়ে হতে পারে, এটা টোকেন রিং টেকনোলজি হতে পারে, এটিএম বা অটোমেটেড টেলার মেশিন যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা, তারপর হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেসের মাধ্যমে হয়ে থাকে। ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, পুনরূপটা মনে রাখবেন, সংক্ষেপে আমরা বলি FDDI বলে থাকি। আচ্ছা, এরপর ব্যাকবোন অফ ম্যানেজ হাই ক্যাপাসিটি হবে এবং হচ্ছে হাই স্পিড ফাইবার অপটিক ব্যবহার করা হবে। ম্যান ওয়ার্কস ইন বিটুইন লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এবং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কম্বাইন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ম্যান প্রোভাইডস আপলিঙ্ক ফর ল্যান্স টু ওয়ান্স টু ইন্টারনেট, অর্থাৎ ল্যান থেকে ওয়ানে যাওয়ার জন্য, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যাওয়ার জন্য মাঝখানে যে অবস্থান করে তাকে আমরা বলতেছি হচ্ছে ম্যান বলতেছি। আচ্ছা, 3 নাম্বার আমরা যাকে বলতেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিসপ্লেসড কালেকশন অফ ল্যান্স, অর্থাৎ অনেক ল্যানের সমন্বয়। ওয়ান ইজ লাইক দ্য ইন্টারনেট রেসপন্স মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডকে আমরা এখানে কাউন্ট করতে পারি। আচ্ছা, ডিভাইস কল্ড রাউটার কানেক্টস ল্যান্স টু এ ওয়ান। ওকে, আচ্ছা, ওয়ান মে ইউজ অ্যাডভান্স টেকনোলজি সাচ অ্যাস অ্যাসিনক্রোনাস ট্রান্সফার, আমরা যেটা বলেছিলাম যে মোড বলেছিলাম যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মোডের কথা বলেছিলাম। এখানে মূলত অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়, যেটা হচ্ছে এটিএমএ বা সংক্ষেপে আমরা হচ্ছে এটাকে এটিএম বলে থাকি। ফ্রেম রিলে, সিনক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক বা সনেট, অ্যান্ড হচ্ছে X25 ফর দ্য কানেক্টিভিটি, এটা হচ্ছে একটা প্রোটোকল X.25 একটা হচ্ছে প্রোটোকল, যে প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। 4 নাম্বার আমরা যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট নেটওয়ার্ক, যেটা হচ্ছে সবচেয়ে পার্সোনাল টু এ ইউজার। এটা হচ্ছে ব্লুটুথ এর মাধ্যমে হচ্ছে আপনার হতে পারে, যেটা হচ্ছে ইনফ্রারেড এর মাধ্যমে হতে পারে। আর এ হচ্ছে 10 মিটার পর্যন্ত এর হচ্ছে এরিয়া, অর্থাৎ 10 মিটার রেঞ্জের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক হয় তখন তাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। আচ্ছা, প্যান মে ইনক্লুড ওয়্যারলেস কম্পিউটার কিবোর্ড, মাউস, ব্লুটুথ এনাবেলড হেডফোনস, ওয়্যারলেস প্রিন্টার্স, টিভি রিমোটস, জি ওয়েব, জিগবি, এই যেগুলো আছে এগুলো সব হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ বলতে পারি আমরা। অর্থাৎ এখান থেকে মূলত এরকম কোশ্চেনও পরীক্ষা আসতে দেখা গেছে যে আপনি একটা বিল্ডিংয়ে আছেন, এই বিল্ডিংয়ে অনেকগুলো অফিস আছে, এই অফিসগুলো কোন নেটওয়ার্কের আওতায় থাকবে। খেয়াল করে দেখেন অনেকগুলো অফিস আছে, দ্যাট মিনস প্রত্যেকটা অফিস কি, প্রত্যেকটা অফিস হচ্ছে একটা করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই যে প্রত্যেকটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, দ্যাট মিনস ওই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে সেই ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, মূল বিষয় হচ্ছে এটা। আর সর্বশেষ আমরা যেটা বলেছিলাম যে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যেটা সেটা মূলত হচ্ছে আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে নেটওয়ার্কগুলো হয়ে থাকে এই নেটওয়ার্কগুলোকে আমরা বলতেছি হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতেছি। ওকে, তারপর দেখেন আমরা এখানে বলেছিলাম হচ্ছে বিপিএন এর কথা বলেছি। বিপিএন বলতে আসলে আমরা কি বুঝি,
দেখেন ভিপিএন বলতে যেটা বুঝি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আসলে কি করে খেয়াল করে দেখেন, প্রোটেক্টস অর্থাৎ প্রতিরোধ করে ইউর কানেকশন, আপনার কানেকশনকে প্রতিরোধ করবে হোয়াইল ইউ আর ইউজিং ইন্টারনেট, অর্থাৎ যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন। অর্থাৎ এখানে আসলে কি কানেকশনটা প্রতিহত করে, দেখেন আমরা আইপি বা ইন্টারনেট প্রোটোকলের কথা আমরা জানি যে ইট মেক্স ইউর ব্রাউজিং প্রাইভেট, অর্থাৎ আপনি যে ব্রাউজ করতেছেন সেটাকে সে প্রাইভেট করে দেয়। ইউর হাইডস ইউর আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে আইপি অ্যাড্রেসটাকে সেটাকে সে হাইড করে ফেলে, এবং এনশিওরস ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডাজ নট ট্র্যাক ইউ, অর্থাৎ আপনি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আন্ডারে আছেন সে যাতে বুঝতে না পারে আপনি কোথায় ব্রাউজ করতেছেন বা কি করতেছেন, বা বাংলাদেশের যে গেটওয়ে বলি আমরা সেটাকে ওভারকাম করে আপনি ব্যবহার করতে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন কিনা, সেটার জন্য হচ্ছে আমরা ভিপিএন ইউজ করে থাকি। এখন দেখেন এই যে আইপি বা ইন্টারনেট প্রোটোকল, এই জিনিসটা মূলত কি খেয়াল করে দেখেন, এই আইপি বা ইন্টারনেট প্রোটোকল মূলত হচ্ছে এক ধরনের সংখ্যা, যে সংখ্যাগুলো কি হয় অদ্বিতীয় হয়, অর্থাৎ ইউনিক হয়। আপনার ডিভাইসের জন্য কি হবে, আপনার ডিভাইসের জন্য হচ্ছে ইউনিক হবে, আপনার ডিভাইসে ইউনিক হবে, অর্থাৎ আপনার ডিভাইসটাকে বা আপনার নেটওয়ার্কটাকে হচ্ছে চেনার জন্য ইউনিকলি ভাবে যে আইপি অ্যাড্রেসটা আমরা ব্যবহার করে থাকি সেই আইপি অ্যাড্রেসটাকে আমরা বলতেছি হচ্ছে আইপি বা ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল মানে কি, প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস, মানে কিছু আপনার নিয়মকানুনের হচ্ছে একসাথে কিছু নিয়মকানুনকে আমরা বলতেছি হচ্ছে প্রোটোকল বলতেছি। আর আইপি হচ্ছে একটা অদ্বিতীয় সংখ্যা বা নাম্বার, যেটা কি করবে আপনার ডিভাইসকে বা আপনার ওয়েব পেজকে বা ওয়েবসাইটকে অদ্বিতীয়ভাবে হচ্ছে সে চিহ্নিত করবে। এই আইপি অ্যাড্রেসগুলো মূলত দুই ধরনের হয়, দুইটা ভার্সন আমরা ব্যবহার করি, একটা হচ্ছে আইপি ভার্সন 4, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 যেটা বলি সেটা মূলত হচ্ছে 32 বিটের হয়ে থাকে, 32 বিট। এখানে 32 বিটটা কীভাবে থাকে, মূলত এভাবে থাকে যে আপনার এখানে থাকে 8 বিট 8 বিট 8 বিট এবং 8 বিট, টোটাল হচ্ছে 8 8 8 8, টোটাল হচ্ছে 32 বিট। তার মানে যদি 32 বিট হয় তাহলে বিট মানে কি 0 আর 1, তার মানে এই ক্ষেত্রে আপনার কতগুলো আইপি তৈরি করা যায়, 2^32 সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আই ভার্সন 4টা কি হয়, 4টা হয় হচ্ছে 128 বিট। তাহলে 128 বিট যদি হয় তাহলে এখানে কতটা তৈরি করা যাবে, 128 সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে। অর্থাৎ একটা সময় পৃথিবীতে হচ্ছে আই ভার্সন 4 শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তখন কি করবে, তখন হচ্ছে আই ভার্সন 6 ব্যবহার করা শুরু করবে। অলরেডি ব্যবহার হচ্ছে আই ভার্সন 6টা, সারা পৃথিবীতে এখন ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে 128 বিটের, যেটা দিয়ে হচ্ছে এত সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা যায়, এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, এটা মাথায় রাখবেন। আর আইপি অ্যাড্রেসকে ভেঙে একাধিক আইপি অ্যাড্রেস তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় সাবনেটিং। অর্থাৎ ক্লাসিফিকেশন করাকে আমরা বলতেছি হচ্ছে সাবনেটিং, অর্থাৎ আবার হচ্ছে আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেস তৈরি করা। অর্থাৎ খেয়াল করে দেখবেন আইএসপি যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা বলে যে পাবলিক আইপি অ্যাভেলেবেল, কেন বলে, কারণ হচ্ছে ওইটা হচ্ছে মেইন আইপি, ওই মেইন আইপির আন্ডারে আবার হচ্ছে আইপি ছোট ছোট আইপি ভেঙে ফেলা হয়, এই ভাঙাটাকে আমরা বলতেছি হচ্ছে সাবনেটিং, অর্থাৎ একটা আইপি আন্ডারে অনেক আইপি তৈরি করাকে আমরা বলতেছি হচ্ছে সাবনেটিং বলে থাকি। এরপর এখানে হচ্ছে কিছু আমরা যে কথাগুলো নিয়ে বলছি, ভিপিএন এর যে কথাগুলো বলেছি, ভিপিএন এর আপনার হচ্ছে কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে বেনিফিটস এবং অ্যাডভান্টেজ, আসলে কেন আমরা ভিপিএন ইউজ করব। প্রথমত হচ্ছে চেঞ্জ ইউর লোকেশন, আমার লোকেশনটাকে সে চেঞ্জ করে ফেলে, প্রোটেক্টেড প্রাইভেসিটাকে হচ্ছে প্রোটেক্ট করে, ইনক্রিজ ইউর সিকিউরিটিকে সে হচ্ছে আপনার ইনক্রিজ করে, এবং আনব্লক ওয়েবসাইটস, অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আমাদের দেশ থেকে বা বিটিআরসি থেকে অনুমোদন না থাকে আমরা ঢুকতে পারি না, সেই ওয়েবসাইটগুলোতে আপনি ইচ্ছা করলে হচ্ছে এই ভিপিএন ইউজ করে প্রবেশ করতে পারেন। এগুলো হচ্ছে ভিপিএন এর সুযোগ সুবিধা। আচ্ছা, ভিপিএন এর প্রোটোকল আমরা বলছি সেট অফ রুলস, দ্যাট মিন্স ভিপিএনও কিছু প্রোটোকল মেনটেন করে থাকে। কীরকম দেখেন, ভিপিএন প্রোটোকলস আর দ্য মেথডস বাই হুইচ ইউর ডিভাইস কানেক্টস টু ভিপিএন সার্ভার। সাম প্রোটোকলস বেটার ফর স্পিড, কিছু প্রোটোকল থাকে যেগুলো হচ্ছে স্পিডের জন্য ব্যবহার করা হয়, কিছু প্রোটোকল থাকে যেগুলো হচ্ছে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, কিছু আবার সাম সিম্পলি ওয়ার্ক বেটার আন্ডার সার্টেন নেটওয়ার্ক কন্ডিশন, অর্থাৎ কিছু কিছু থাকে আবার যে নেটওয়ার্ক কন্ডিশনটা আছে আপনার, সেই নেটওয়ার্ক কন্ডিশনের মাধ্যমে সে কাজ করতে পারে। দ্যাট মিনস এখানে প্রোটোকল তাহলেগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, স্পিডের জন্য, সিকিউরিটির জন্য, আর সিম্পলি আপনার হচ্ছে যেই নেটওয়ার্ক আপনার সার্টেন নেটওয়ার্ক কন্ডিশন আছে সেই নেটওয়ার্কে ভালোভাবে কাজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এবার আসেন টপোলজি।
নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কের খুব ইম্পর্টেন্ট একটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে টপোলজি বলতেছি। আচ্ছা, টপোলজি বলতে আসলে কি বুঝি? টপোলজি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই জিনিসটা বুঝি হচ্ছে, টপোলজি হচ্ছে একটা মনে একটা টার্ম, যে টার্মটা মূলত কি করে থাকে, যে টার্মটা হচ্ছে আপনার নেটওয়ার্কে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কীভাবে কানেক্টেড আছে এই জিনিসটা বোঝানোর জন্য যে টার্মটা ব্যবহার করে থাকি সেই টার্মটাকে আমরা বলি হচ্ছে টপোলজি। তাহলে টপোলজি কি? টপোলজি হচ্ছে কীভাবে ডিভাইস কানেক্টেড আছে বা এটা বোঝা যায়, কীভাবে ডিভাইস কানেক্টেড আছে, কীভাবে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেই জিনিসটা বোঝানোর জন্য যে টার্মটা আমরা ব্যবহার করি সেই টার্মটাকে আমরা বলতেছি হচ্ছে টপোলজি বলতেছি। টপোলজি বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন রকম হয়। কীরকম? যেমন প্রথম যে টপোলজিটা হয় সেই টপোলজিটাকে আমরা বলতেছি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি। তাহলে বাস টপোলজি দেখতে কীরকম একটু দেখি আমরা। এইরকম একটা তার থাকে মাঝখানে, এর দুই পাশে হচ্ছে ডিভাইসগুলো কানেক্টেড থাকে, এই দুই পাশে হচ্ছে ডিভাইসগুলো কানেক্ট থাকে। এই টপোলজিটাকে আমরা বলতেছি হচ্ছে বাস টপোলজি। আচ্ছা, এগুলোকে আমরা বলি হচ্ছে নোড। নোড ডিভাইসগুলোকে নোড বলে থাকি। মাঝখানে যে তারটা, এই তারটাকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন ওয়্যার। ব্যাকবোন ওয়্যার বলে থাকি, ব্যাকবোন ওয়্যার। খেয়াল করে দেখেন এই টপোলজিতে প্রবলেম কি, সুযোগ সুবিধা কি। প্রথমত এই টপোলজিটা খুব সিম্পল, একদম সিম্পল। একটা তার দিবেন মাঝখানে নেটওয়ার্কের, এই তারটার দুই পাশে আপনার ডিভাইসগুলো কানেক্ট করে দিবেন। দ্যাট মিনস তারের পরিমাণ কম লাগে। যেহেতু তারের পরিমাণ কম লাগে দ্যাট মিনস কি হয়, খরচের পরিমাণটা কমে যায় এই টপোলজির ক্ষেত্রে। আচ্ছা, এখানে অসুবিধাটা কি হতে পারে? অসুবিধাটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন মাঝখানে যে তারটা আছে বা ব্যাকবোন যে ওয়্যারটা আছে, কোনো কারণে যদি এই ব্যাকবোন ওয়্যারটা নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম ক্রিয়েট করে, তখন কিন্তু হচ্ছে টপোলজিতে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিন্তু কানেক্টেড থাকতে পারবে না, নাম্বার ওয়ান। দুই নাম্বার, এর আরেকটা সুবিধা হচ্ছে যদি কোনো কারণে ধরেন এই ডিভাইসটা সমস্যা হয়েছে বা এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু অন্য ডিভাইসের উপরে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ অন্য ডিভাইস এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ অন্য ডিভাইসগুলো ঠিকমতো ডেটাকে কানেক্ট করতে পারবে। কিন্তু ব্যাকবোন আর সমস্যা হয়ে গেলে কিন্তু পুরো আপনার নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে বাস টপোলজি। দুই নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে রিং টপোলজি। রিং দ্যাট মিনস দেখতে আংটির মতো গোল হবে। গোল কীরকম? যেমন ধরেন এই যে টপোলজিটা, ধরেন হচ্ছে এখানে ডিভাইসগুলো আছে, এই যে এই টপোলজিটাকে আমরা বলতেছি হচ্ছে রিং টপোলজি বলতেছি। এটাকে আমরা বলতেছি হচ্ছে রিং টপোলজি। গোলাকার থাকবে, বৃত্তাকার থাকবে, বৃত্তাকারের চারপাশে হচ্ছে আপনার হচ্ছে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে। এখন এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কীরকম? এই বান্দা ধরেন হচ্ছে এর কাছে কোনো কিছু পাঠাইতে চাইতেছে, কিন্তু সে কিন্তু সরাসরি পাঠাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তার সাথে সরাসরি কানেক্টেড নাই, হয় এর মাধ্যমে আসতে হবে, আদারওয়াইজ হচ্ছে এর মাধ্যমে আসতে হবে। দ্যাট মিনস কী হবে, ডেটার গোপনীয়তাটা নষ্ট হচ্ছে। অর্থাৎ আমি তো এর বিশ্বাস করতে পারতেছি না, এরও বিশ্বাস করতে পারতেছি না, যেহেতু ডেটাটা এখান থেকে আসতেছে, সো এখানে হচ্ছে ডেটার গোপনীয়তাটা নষ্ট হবে। এটা একটা প্রবলেম, বড় একটা বিগ প্রবলেম এখানে তৈরি হয়। কিন্তু এখানে আবার তারের পরিমাণটা কিন্তু কম লাগে। খেয়াল করে দেখেন তারের পরিমাণ এখানে কম লাগে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য পরবর্তীতে যে টপোলজিটা আসলো সেটাকে আমরা বলি হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি কি হয়? মেশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। যেমন এই রকম দেখেন, এখন কিন্তু সবাই সবাইকে ডেটাকে পাস করতে পারবে ইজিলি। অর্থাৎ এখানে একটা বড় একটা সুবিধাটা হচ্ছে ডেটার গোপনীয়তা এখানে হচ্ছে রক্ষা পায়। অর্থাৎ যে যার কাছে চাইলেই ডেটাকে পাস করতে পারে, অর্থাৎ সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে, যেটা আগের যে মেশ টপোলজিটা ছিল সেই টপোলজিতে কিন্তু ছিল না, এই সিস্টেমটা ছিল না। আচ্ছা, পরবর্তীতে আসলে হচ্ছে স্টার টপোলজি বলা আরেকটা টপোলজি। যে টপোলজিটা কি রকম হয়? টপোলজিটা হচ্ছে এইরকম, এইরকম। অর্থাৎ এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। এই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আপনার সুইচ থাকে বা হচ্ছে হাব থাকে, সুইচ বা হাব থাকে কেন্দ্রীয় ডিভাইস। অর্থাৎ স্টার টপোলজি হচ্ছে এমন এক ধরনের টপোলজি যে টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে থাকবে সুইচ বা হাব, এবং এর চারপাশে হচ্ছে অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড অবস্থায় থাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজি যেহেতু ডিভাইস আলাদা কিনতে হচ্ছে, সো এখানে দামের একটা বিষয় আছে। আবার দেখেন এখানে হচ্ছে মানে হচ্ছে কোনো কারণে যদি এই কেন্দ্রীয় যে ডিভাইসটা অর্থাৎ সেন্ট্রাল যে ডিভাইসটা, এই ডিভাইসটা যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে ডেটা কিন্তু পাস হবে না, কিন্তু কোনো
নোডের যদি সমস্যা হয় বা কোনো ডিভাইসের যদি সমস্যা হয় এই পাশের, এগুলো কিন্তু সমস্যা হলে কি হবে, এইটা বাদ হবে, বাকিগুলো কিন্তু থাকবে। বাট সেন্ট্রাল ডিভাইসের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ নেটওয়ার্কটা ভেঙে পড়বে। তো এখন দেখেন এই যে সুইচ এবং হাব, কখন আমরা সুইচ ব্যবহার করব আর কখনই বা হাব ব্যবহার করব, বা দুইটাই কি ব্যবহার করা যায় কিনা, কারণটা কি, পার্থক্যটা কি? দেখেন এটা একটা সুইচ, এই সুইচের চারপাশে ডিভাইস আছে। আচ্ছা, আবার এখানে একটা হাব, এই হাবের চারপাশে হচ্ছে আপনার হচ্ছে ডিভাইস আছে। আচ্ছা, এই সুইচটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই হাবটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, এখন সুইচ আর হাবের পার্থক্যটা কি হয় খেয়াল করেন। যখন সুইচে কোনো ডেটা আসে আর যখন হাবে কোনো ডেটা আসে, যদি হাবের কাছে ডেটা আসে, হাব কি করবে, এর সাথে কানেক্টেড সকল ডিভাইসে তথ্যটা পাঠিয়ে দিবে। অর্থাৎ এর সাথে যদি 4 জন থাকে 4 জনের কাছে পাঠাবে, যদি 5 জন থাকে 5 জনের কাছে পাঠাবে, যদি 10 জন থাকে 10 জনের কাছে পাঠাবে। সে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে না, অর্থাৎ সবার কাছে সে ডেটাটাকে পাস করে দিবে। বাট যখন এইটা থাকবে, অর্থাৎ সুইচ থাকবে, তখন সে চিনতে পারে যে আমার কার কাছে পাঠাতে হবে, নির্দিষ্ট একজনের কাছে পাঠাবে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সুইচ হচ্ছে টার্গেট ডিভাইসকে চিনতে পারে, টার্গেট ডিভাইসকে চিনতে পারে। আচ্ছা, টার্গেট ডিভাইসে তথ্য প্রেরণ করে, এই কারণে একে বলা হয় বুদ্ধিমান যন্ত্র বা ইন্টেলিজেন্ট ডিভাইস। এটা কিন্তু ব্যাংকের পরীক্ষা অনেকবার আসছে যে ইন্টেলিজেন্ট ডিভাইস কোনটি। ইন্টেলিজেন্ট ডিভাইস হচ্ছে সুইচ ব্যবহার করা বা হাব ব্যবহার করা, কোনটা উত্তম? সুইচ ব্যবহার করা উত্তম। কারণ কি? কারণ হচ্ছে সুইচ হচ্ছে টার্গেট ডিভাইসকে চিনতে পারে আর হচ্ছে তথ্য প্রেরণ করে, আর এখানে ডেটার গোপনীয়তা রক্ষা পায়, ডেটার গোপনীয়তা রক্ষা পায়। বা আবার এরকম কোশ্চেন আসছে, নিচের কোন ডিভাইসটিকে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট ডিভাইস বা বুদ্ধিমান যন্ত্র বলা হয়ে থাকে? ওকে, হাব। তাহলে হাব কি করে? হাব হচ্ছে টার্গেট ডিভাইসকে চিনতে পারে না। তাহলে টার্গেট ডিভাইসকে চিনতে পারে না। এ কি করবে? এ হচ্ছে সকল ডিভাইসে, এর সাথে সংযুক্ত সকল ডিভাইসে তথ্য প্রেরণ করে, সংযুক্ত সকল ডিভাইসে তথ্য প্রেরণ করে। আচ্ছা, যদি তথ্য প্রেরণ করে তাহলে কি হবে? ডেটার গোপনীয়তা রক্ষা পাবে না, তার মানে ডেটার গোপনীয়তা নষ্ট হয়। ডেটার গোপনীয়তা নষ্ট হয়। এইটা হচ্ছে আপনার হাব আর সুইচের মধ্যে পার্থক্য। এবার আপনি চিন্তা করেন যে আমার স্টার টপোলজিতে ব্যবহার করতেছি সুইচ বা হাব, কোনটা ব্যবহার করা উত্তম? সুইচ ব্যবহার করা উত্তম না হাব ব্যবহার করা উত্তম? এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। ওকে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজির পরে আমরা কি বলতেছি? স্টার টপোলজির পরে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ট্রি টপোলজি। আচ্ছা, ট্রি টপোলজিটা দেখতে কিরকম ভাই? ট্রি টপোলজি দেখতে হচ্ছে একটা ডিভাইস থাকবে, তার আন্ডারে হচ্ছে আবার একাধিক ডিভাইস থাকবে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রি টপোলজি বলতেছি। আচ্ছা, এই যে ট্রি টপোলজি বললাম, এটা প্রথম যে টপোলজিটা, এটাকে বলা হয় কেন্দ্রীয় ডিভাইস বা হোস্ট। কেন্দ্রীয় ডিভাইস, এটা হচ্ছে কেন্দ্রীয়, একদম মেইন। আচ্ছা, সর্বশেষে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রান্তীয়, আর মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে অন্তর্বর্তী ডিভাইস বলে থাকি। আচ্ছা, তাহলে ট্রি টপোলজির প্রথম ডিভাইসটাকে কি বলি? কেন্দ্রীয় ডিভাইস বলে থাকি। মাঝের যে ডিভাইসগুলো থাকে সেগুলোকে আমরা বলি অন্তর্বর্তী, এবং সর্বশেষ ডিভাইসটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রান্তীয় ডিভাইস বলে থাকি। এটা হচ্ছে ট্রি টপোলজি। সর্বশেষ যেটাকে আমরা বলতেছি হাইব্রিড টপোলজি। হাইব্রিড নামটা শুনলে আমরা বুঝতে পারি যে হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হচ্ছে সব কিছু মিলে একটা জগা খিচুড়ি টাইপের, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড টপোলজি। কীরকম হতে পারে? দেখেন, ধরেন আপনার একটা বাস টপোলজি আছে, এখানে এটা একটা বাস টপোলজি। আচ্ছা,
এখান থেকে একটা কানেক্ট করলাম, আমরা সুইচ কানেক্ট করলাম, সুইচ কানেক্ট করে আমরা এখানে কিছু ডিভাইস দিয়ে দিলাম। আচ্ছা, এই সুইচের সাথে আমরা এটা করলাম কি, একটা টপোলজি দিয়ে এখানে একটা হচ্ছে আমরা রিং টপোলজি তৈরি করলাম। এই যে টপোলজি দেখেন আলটিমেটলি আবার এখান থেকে ধরানো হচ্ছে এই জায়গা থেকে আমি হচ্ছে একটা হচ্ছে ট্রি টপোলজি বের করলাম। তাহলে আলটিমেটলি দেখেন এখানে বাস টপোলজি হয়েছে, এখানে হচ্ছে আপনার হচ্ছে স্টার টপোলজি হয়েছে, আর এখানে হচ্ছে রিং টপোলজি হয়েছে, এখানে হচ্ছে ট্রি টপোলজি হয়েছে। দ্যাট মিন্স অনেকগুলো টপোলজি, অর্থাৎ একাধিক টপোলজি মিলে যখন নতুন একটা টপোলজি তৈরি করা হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড টপোলজি বলতেছি। তাহলে টোটাল টপোলজি কত প্রকার? টোটাল টপোলজি হচ্ছে 6 প্রকার। প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে বাস, তারপর হচ্ছে আপনার রিং টপোলজি, তারপর হচ্ছে মেশ টপোলজি, দেন হচ্ছে স্টার টপোলজি, এবং তারপর হচ্ছে ট্রি টপোলজি, এবং সর্বশেষ আমরা যেটাকে বলতেছি হাইব্রিড টপোলজি বলতেছি। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাই স্টার টপোলজি, যেটা হচ্ছে ওই যে সুইচ এবং হাবের কারণে, অর্থাৎ সুইচ এবং হাব ব্যবহার করা হয় কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। সেন্ট্রাল ডিভাইস ব্যবহার করা হয় কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। সুইচ কেন ব্যবহার করা হয়? কারণ সুইচ হচ্ছে টার্গেট ডিভাইসকে চিনতে পারে, যে কারণে তাকে বলা হয় ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। ইন্টেলিজেন্ট ডিভাইস কাকে বলা হয়? সুইচকে বলা হয়। হাব তাহলে কি করতেছে? হাব হচ্ছে তার টার্গেট ডিভাইসকে চিনতে পারে না, তার সাথে সংযুক্ত সকল ডিভাইসে সে তথ্য প্রেরণ করে। এই হচ্ছে টপোলজির মূল বিষয়গুলো। এবার আসেন আমরা একটু পিডিএফে যাই। আচ্ছা, এই দেখেন এখানে আমাদের এই টপোলজিগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রথমে এই যে বাস টপোলজি, যেটা আমি আপনাদেরকে ফিগারে এঁকে দেখাইছিলাম, যে আপনার একটা তার থাকবে, তারটার মাঝখানে হচ্ছে আপনার হচ্ছে দুই পাশে হচ্ছে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে। এটা কীরকম হয়? সিঙ্গেল লাইন থাকে, যেটাকে আমরা বলছি ব্যাকবোন ওয়্যার বলেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল হয় এবং টেম্পোরারি টাইপের হচ্ছে টপোলজি হয়ে থাকে, একটু মাথায় রাখবেন। আর কম্পোনেন্টস কানেক্টেড উইথ এ সেম সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে হচ্ছে কানেক্টেড হয়, যে লাইনটাকে আমরা বলতেছি ব্যাকবোন ওয়্যার বলতেছি। আচ্ছা, তারপরটা কি বলছি? স্টার টপোলজি। ওই যে আমি যেটা বললাম, স্টার টপোলজি বলতে কি বোঝানো হয়? দেখেন এখানে কি বলা হয়েছে, যে পেরিফেরাল নোডস কানেক্টেড এ সেন্ট্রাল নোড, একটা সেন্ট্রাল নোড থাকে যেটাকে একটা সেন্ট্রাল ডিভাইস বলে থাকি আমরা। আচ্ছা, হুইচ broadcasts all transmission received from any peripherals node to all peripherals nodes across the network. Star network can be expanded by placing another star hub. অর্থাৎ এই যে একটা হাব থাকে, বা এখানে হাবের পরিবর্তে আমার সুইচও থাকতে পারে, অর্থাৎ হাব বা সুইচ দুই যে কোনো একটা থাকলে এখানে হয়ে যায়। আচ্ছা, রিং টপোলজি কোনটা? ওই যে আমরা গোলাকার, অর্থাৎ দেখেন গোলাকার থাকবে এবং হচ্ছে তার হচ্ছে গোলাকার বৃত্তাকার পথে সে হচ্ছে ইয়াগুলো করবে, যেমন হাই পারফরমেন্স নেটওয়ার্কস where large bandwidth is necessary. The protocol used to implement ring topology are token ring and fiber distributed data interface. আর এটা কি করে থাকে? টোকেন ওভার এ নেটওয়ার্ক। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এর কাছে ডেটা পাঠাইতে পারবে না সরাসরি, করতে হবে কি, ঘুরে আসতে হবে তার কাছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে রিং টপোলজি। তারপরটাকে আমরা কি বলছি? মেশ টপোলজি। ওই যে খেয়াল করেন, মেশ টপোলজি কি বলছিলাম, যে সবগুলো মানে টপোলজিগুলো কানেক্টেড থাকবে। খেয়াল করে দেখেন এখানে সবগুলো টপোলজি কি আছে? সবগুলো টপোলজি হচ্ছে কানেক্টেড আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেশ টপোলজি। এখানে তারের পরিমাণ সবচেয়ে বেশি লাগে মেশ টপোলজিতে, কারণ প্রত্যেকটা ডিভাইসের সাথে তারের মাধ্যমে কানেক্টেড থাকে। তারপর আমরা বলছি হচ্ছে ট্রি টপোলজি বলছিলাম। ট্রি টপোলজি কি? এই দেখেন ট্রি টপোলজি, এইটা নোড থেকে এটা হইছে, এটা হইছে, এটা থেকে আবার এই দুইটা হইছে, এই চারটা হইছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রি টপোলজি। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ভাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ট্রি, দ্য রুট অ্যাক্ট অ্যাজ এ সার্ভার, এটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অফিস আদালতে ব্যবহার করা হয়, অফিস আদালতে এটা বেশি ব্যবহার করা হয় অধস্তন কর্মকর্তাদের ধরার জন্য, আদালতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা বলছিলাম কি হাইব্রিড টপোলজির কথা বলছিলাম। হাইব্রিড কোনটা? এই যে দেখেন হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কি? হাইব্রিড টপোলজি কি? অনেকগুলো টপোলজি মিলে যেটা, যেমন এই দেখেন এখানে বলছে সাচ অ্যাজ মেশ টপোলজি কম্বিনেশন অফ টু আর মোর নেটওয়ার্ক টপোলজি। সাচ অ্যাজ কি রকম হতে পারে? মেশ টপোলজি হতে পারে, বাস টপোলজি হতে পারে, রিং টপোলজি হতে পারে, বা অন্যান্য টপোলজি যদি আপনি অ্যাড করতে চান সেগুলো হতে পারে। ওকে, এইটা ছিল হচ্ছে আমাদের মূলত টপোলজির যে পার্ট। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো কোন বিষয়গুলো? আমরা ডেটা ট্রান্সমিশনের বেসিক যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো করলাম। এরপর হচ্ছে আমরা টপোলজি নিয়ে কথা বললাম এবং হচ্ছে বিভিন্ন টাইপের নেটওয়ার্ক নিয়ে কথা বললাম। এই বিষয়গুলো একটু কাইন্ডলি দেখবেন। আশা করি এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তাহলে হচ্ছে আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। আজকে এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।